আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই 3 দিন এই সময়ে RTVতে নিয়মিত সম্প্রচার হয়। দর্শক, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে রবিবার গুলিস্তান 0 পয়েন্টে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে। অন্যদিকে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে একই স্থানে গণজামায়াতের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুর আলম সাফ জানিয়ে দিয়েছেন, ফেসিবাদী আওয়ামী লীগকে রাজপথে বিক্ষোভ করতে দেওয়ার কোনো সুযোগ নেই। এদিকে রাজধানীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশ ও র্যালিতে ব্যাপক লোক সমাগমের মাধ্যমে নিজেদের সাংগঠনিক শক্তির জানান দিল বিএনপি। অন্তর্বর্তী সরকার সব ধরনের সহযোগিতা করার কথা আবারও বলেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি নিরপেক্ষ নির্বাচন প্রশ্নে বিএনপি কোনো আপোষ করবে না বলেও ঘোষণা দিয়েছে দলটি। সারা দেশে সভা সমাবেশের মাধ্যমে যার যার অবস্থান জানান দিচ্ছে জামাত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দল। শুধু নির্বাচনের জন্য 2000 মানুষ জীবন দেয়নি বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় 10 নভেম্বর ঘিরে উত্তেজনা। আর এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক সালেহ উদ্দিন। দর্শক, আপনি আলোচনায় অংশ নিতে পারেন, টেলিভিশনের পর্দায় দেখা নম্বরে ফোন করে প্রতিক্রিয়া দিতে পারেন, জানাতে পারেন মতামত, প্রশ্ন করতে পারেন, লিখতে পারেন ফেসবুকেও। যাচ্ছি মূল আলোচনা বিষয়ে 10 নভেম্বর ঘিরে উত্তেজনা। প্রথমেই শুরু করতে চাই সালেউদ্দিন, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। আপনি তো জানেন যে কেন এই উত্তেজনা। 10 নভেম্বর একটি সমাবেশ, অর্থাৎ আওয়ামী লীগ সমাবেশ ডেকেছে, পাল্টাপাল্টি সমাবেশের এই উদ্যোগকে কেন্দ্র করে কেন উত্তেজনা বিরাজ করছে হঠাৎ করে? আওয়ামী লীগ মধ্যে কোনো অনুশোচনা নাই। 2000 লোককে হত্যা করার পর, দেশে একটা লুটপাট, একটা পরিবারতন্ত্র কায়েম করার পর, পালিয়ে যাওয়ার পর কোনো ধরনের অনুশোচনা তার দলের কোনো পর্যায়ের কোনো কর্মীর মধ্যে দেখা যায় নাই। তারা মূলত দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা একটা ষড়যন্ত্র লিপ্ত, এবং এটার লক্ষ্য উদ্দেশ্য কি এই বিশৃঙ্খলা সৃষ্টি করে। কারণ আপনি জানেন, আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতা, একদম তৃণমূল পর্যায়ের নেতারও জনরোষের ভয়ে পালিয়ে গেছে। আপনার খেয়াল আছে যে 15ই আগস্টের শোক দিবসের দিন 2-3 জন লোক বিচ্ছিন্নভাবে ধানমন্ডির 32 নম্বরে গিয়েছিল। আওয়ামী লীগ এত বড় একটা দল, এদেশে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিছে, বহু গণতান্ত্রিক আন্দোলনে হাজার হাজার লাখ লাখ লোকের উপস্থিতিতে আন্দোলন সংগ্রাম করছে। সেই দলের নেত্রী যখন পালিয়ে যান, তখন গণভবনের সামনে তার দলের 2টা কর্মীও জড়ো ছিল না। তার নৈতিক পরাজয় জনগণের মধ্যে এমনভাবে তৈরি হয়েছে যে আওয়ামী লীগ তো জনগণ দিয়েই গণ-অভ্যুত্থানকে রুখতে পারত। আপনি আওয়ামী লীগ চিন্তা করেন, 70 সালের নির্বাচন, 7ই মার্চের ভাষণ, লাখো লাখো লোকের উপস্থিতি। সেই আওয়ামী লীগ তার গণভবনের সামনে যদি কয়েক লক্ষ লোককে সমাবেশ করত, তাহলে তো একটা রাজনৈতিক প্রতিবাদ হইত। কিন্তু আওয়ামী লীগ সেই দিকে যায় নাই। আওয়ামী লীগ পুলিশ, গুন্ডা, মস্তান, হেলমেট বাহিনী এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিয়ে, এগুলো প্রমাণিত, 6000 ভিডিও আছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিয়ে অস্ত্র সরবরাহ করেছে, টাকা সরবরাহ করেছে। কাদের? ঢাকা শহরের খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজ, তালিকাভুক্ত সবাইকে দিয়ে জনগণের বুকে গুলি চালানোর চেষ্টা করছে। সেই আওয়ামী লীগ এই 10ই নভেম্বরে যে সমাবেশ, তার একটি ষড়যন্ত্রের ভিডিও বার্তা প্রকাশিত হয়েছে। এটা এত লজ্জার এই বাঙাল দেশের মানুষের কাছে। আওয়ামী লীগকে তো উনি এমনি শেষ করে দিয়ে গেছেন নৈতিকভাবে। দেখেন, উনি বলছেন, তার এক কর্মীকে নির্দেশ দিচ্ছেন, ডোনাল্ড ট্রাম্পের
ছবি সবার হাতে থাকতে হবে। ডোনাল্ড ট্রাম্প কি আওয়ামী লীগের জাতির পিতা? ডোনাল্ড ট্রাম্প কি আওয়ামী লীগের সভাপতি? আপনি চিন্তা করছেন কি ধরনের ষড়যন্ত্র, কি ধরনের নৈতিক পরাজয়। সে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে আপনার 10ই নভেম্বরে সমাবেশ করতে যাচ্ছে। আপনি যে নূর হোসেনের কথা বলছেন, সেই নূর হোসেন কি লিখে জীবন দিছিল? গণতন্ত্র মুক্তি পাক। সেই গণতন্ত্র কি তার আমলে ছিল? আপনি বলেন 3টা নির্বাচনে আপনি ভোট দিতে গিয়েছেন? জান নাই। বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। আজকে এইসব প্রতিষ্ঠান ধ্বংস হওয়ার কারণে এবং তার লুটপাট, পরিবারতন্ত্র, দলতন্ত্রের কারণে আপনি দেখেন উনি যখন পালিয়ে যায়, কিভাবে পালিয়ে গেল? এরশাদ সাহেব তো পালিয়ে যায় নাই। এরশাদ সাহেব কিন্তু সামরিক কর্মকর্তাদের সঙ্গে আপোষ রফা করতে পারত যে আমাকেও দেশের বাইরে পাঠিয়ে দাও। সে 9 বছর কারাগারে থেকেছে। তার কর্মীরা ছোট হোক বড় হোক তারা মাঠে ছিল, কিন্তু উনি উনার সমস্ত নেতা কর্মীদেরকে, যে পুলিশ বাহিনী ওনাদেরকে রক্ষা করার জন্য করছিল, তাদেরকেও কিছু না বলে উনি পালিয়ে গেছেন। আপনি জানেন শেখ হাসিনা যখন পালিয়ে যায় তখনও যাত্রাবাড়িতে পুলিশ গুলি করতেছে আন্দোলনকারীদের উপরে। সে জানে না যে তার যার জন্য রক্ষা করতেছে তিনি পালিয়ে গিয়েছেন। তার ফলশ্রুতিতে কি হয়েছে? যাত্রাবাড়ি থানা গুড়িয়ে দিয়েছে জনতা, আগুন দিয়ে পুড়িয়ে। একটি প্রসঙ্গে আসি, যেহেতু কালকে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যেটি নিষিদ্ধ সংগঠন সরকার ঘোষণা করেছে, সেখানে তারা বলেছে যে গণতন্ত্র, তাদের ভাষায় কোট আনকোট, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের অধিকার হরণের বিরুদ্ধে, মৌলবাদী শক্তি উত্থানের বিরুদ্ধে, এই সরকারের অপশাসনের বিরুদ্ধে কোট আনকোট আমি বলতে চেয়েছি। এবং শুধু আওয়ামী লীগের নেতাকর্মীই নয়, এবং বলেছে সাধারণ মানুষকে সেখানে যেতে হবে, যার ফলে এই টান উত্তেজনা। এবং আজকে রাত থেকেই কিন্তু সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জনতা কিন্তু জড়ো হওয়া শুরু করেছে। তাহলে এই 3 মাসের ব্যবধানে কিভাবে তারা, আমি আপনাকে বলতে পারি, সংগঠিত হওয়ার চেষ্টা করছে। আগাম বলতে পারি, দীর্ঘকাল সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা এবং এই যে 5 তারিখে পালিয়ে যাওয়ার যে অভিজ্ঞতা এবং 15ই আগস্টে ধানমন্ডির 32 নম্বরে কোনো লোক না যাওয়ার যে অভিজ্ঞতা, সেই থেকে বলি আওয়ামী লীগের কোনো দলের নেতা কর্মীদের সেই নৈতিক সাহস নাই এখানে যাওয়ার। তারপরও কিছু ভাড়াটিয়া লোক যাবে, হ্যাঁ, কিছু বিভ্রান্ত লোক যাবে, হয়তো যাইতে পারেও সেটা একটা সমাবেশ করার মতো মানে সাহস তাদের নাই, এটা হবে না। তারা একটা দেখাতে চায় তাদের কর্মীকে একটা যে কোনো একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে দেশে একটা বিশৃঙ্খল আবহাওয়া আছে। সারাদিন আমি যে প্রসঙ্গের অনেকে তোলবার চেষ্টা করেছেন, যে অর্থাৎ যেটা বৈষম্যবিরোধী ছাত্র বলছি, প্রায় 2000 অর্থাৎ ছাত্র জনতা শহীদ হয়েছেন, 20,000-এর মতো পঙ্গুত্ব বরণ করেছেন মাত্র 3 মাসের ব্যবধানে। এই যে একটা সমাবেশ করার যে ঘোষণা, এটি কিভাবে আসে? আমি বললাম তাহলে কি বর্তমান যে সরকারটি আছে তাদের কোনো এখানে কোনো দুর্বলতা আছে কিনা, বা এটা আওয়ামী লীগ তাদের দুর্বলতা যদি নাও থাকে তাহলেও আওয়ামী লীগ করত। তাদের হয়তো কিছু দুর্বলতা আছে। কি ধরনের দুর্বলতা? এই সরকারকে শক্তিশালী সরকার হিসাবে দেখে না, একটু নরম, একটু শান্তিপ্রিয় সরকার হিসাবে দেখে। আপনি দেখেন ঢাকা শহরে কত সংগঠন কত দাবি নিয়ে রাস্তা বন্ধ করে দিচ্ছে, সরকার কিন্তু ওখানে ব্যাপক মাত্রায় বল প্রয়োগ করে না, আলাপ আলোচনার মধ্য দিয়ে সমাধানের চেষ্টা করে। সেনাবাহিনী এই বর্তমানে মাঠে আছেন, সেনাবাহিনীও আপনি দেখবেন একটা সফট একটা ভূমিকার মধ্য দিয়ে আছে। তো এই কারণে এইটার জন্য যে তারা করছে তা না। মূল কাহিনী যেটা আমি শুরুতে বললাম, ওদের মধ্যে কোনো অনুশোচনা বোধ নাই, গ্লানি বোধ নাই। এই যে এত বড় হত্যাকাণ্ড, এই যে আপনি যে সংখ্যার কথা বললেন, তার মধ্যে যদি গ্লানি বোধ থাকতো তাহলে প্রথম কাজ হতো। আওয়ামী লীগ যেগুলা 71-এর মুক্তিযুদ্ধের রাজাকারদের বিরুদ্ধে বলে, জামাত সম্পর্কে বলে যে জামাত ক্ষমা চাইতে হবে, আওয়ামী লীগ এখনো তো জাতির কাছে ক্ষমা চায় নাই। সে এখনো, আপনি বলেন এত বড় একটা ঘটনার একটা ভুল হয়েছে এটা সে মনে করে না, কারণ সে অন্ধ, ক্ষমতার মুয়ে অন্ধ। এখন যে তার যে ষড়যন্ত্রের মূল উদ্দেশ্যটাকে দেশে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করে মার্শাল ল আনা। আপনি আওয়ামী লীগ কিন্তু গণতন্ত্রের সংগ্রাম করছে, আপনি কিন্তু খেয়াল করেন সেই আওয়ামী লীগ
1982 সালে যখন মার্শাল আসলো, আওয়ামী লীগেরই মুখপত্র দৈনিক বাংলার বাণী মার্শালকে স্বাগত জানিয়েছে। আপনি যখন 2006 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আসলো, 7 সালে জানুয়ারিতে 111 যেটা আমরা বলি, এই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে কিন্তু আওয়ামী লীগই স্বাগত জানিয়েছে। আওয়ামী লীগ দেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা নির্বাচন হোক তার আমলও সে নিজে করে নাই, এখনো সে একটা সামরিক শাসন কায়েম। মনে করছেন এর পেছনে একটা ষড়যন্ত্র আছে। ধন্যবাদ, আবারও আসবো আপনার কাছে। এই পর্যায়ে যাচ্ছি আব্দুল সালাম, আপনার কাছে যাই। আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, এবং যেহেতু একটু টানটান উত্তেজনা আছে, এর ভিতরে সমাবেশ হয়েছে, সেখানে মানুষ, এবং এই 3 মাসের ব্যবধানে একটি সমাবেশের ঘোষণা দিয়েছে, বিষয়গুলি কোন দিকে যাচ্ছে দেশের রাজনীতি? আপনাকে ধন্যবাদ। আমার বিজ্ঞ সহ-আলোচক ওনাকেও ধন্যবাদ জানাই, যারা দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আমি তো উনি প্রত্যেকটা ব্যাখ্যার সাথেই আমি একমত। আসলে আওয়ামী লীগ আন্দোলন করলে তো পরের দিনই করা উচিত ছিল, 15ই আগস্ট করা উচিত ছিল, যেটা ক্ষমতায় থাকলে মাইকের জ্বালায় আর ওই চাঁদার জ্বালায় ঢাকা শহর অস্থির হয়ে যেত, কিন্তু খুঁজে তো পাওয়া গেল না। আসলে আওয়ামী লীগ সব সময় আপোষ করে রাজনীতি করছে, সব সময়। আওয়ামী লীগ, আপনি বললেন যে মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ নেতৃত্ব, অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে ব্যাখ্যা করতে গেলে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ নেতৃত্ব দেয়নি। সেই সময় মুক্তিযুদ্ধের পক্ষে আমরা যারা ছাত্র ছিলাম, আমরা আওয়ামী লীগকে বাধ্য করেছিলাম, আর মুক্তিযুদ্ধ আমরা করেছি এবং দেশপ্রেমিক সেনাবাহিনী করেছে। এবং যুদ্ধের পরে নেতৃত্বটা দখল করেছে আওয়ামী লীগ, তো কাজেই আওয়ামী লীগ কখনোই করে না। আর সবসময় ওই যে উনি একটা বারের উদাহরণ দিল, প্রত্যেকটা বারকে আমি দেখাইতে পারবো যে তারা আপোষ করেই সবসময় রাজনীতিটা করছে। সবসময় আপনি দেখেন আপোষ করেই রাজনীতি করছে। জিয়া রহমান সাহেবের সাথে কথাবার্তা বলে জিয়া রহমান সাহেব আসার সুযোগ দিয়েছেন শেখ হাসিনাকে, রাজনীতি করার সুযোগ দিয়েছেন। আওয়ামী লীগকে সেই সময় পুনর্জাগরিত করছেন। এর পরবর্তী এরশাদ সাহেব আসার পরে উনি যেটা বললেনই, এরশাদ সাহেব আসার পরে তো শেখ হাসিনা আই এম নট আনহ্যাপি যখন মার্শাল দিল, এর পরবর্তী তার সাথে আপোষ করে বিরোধী দল হওয়ার জন্য ইলেকশন করলো। এর আওয়ামী লীগ যেটা বলে, আপনি সত্যিকারের ব্যাখ্যা যদি আমি দিতে যাই, আওয়ামী লীগ কবে কষ্টটা করলো? আপনি যদি কষ্ট বলেন, গণতন্ত্রের জন্য লড়াই বলেন, তাহলে আপনি দেখান, ইয়ার টু ইয়ার আসেন। 75 সাল, হ্যাঁ আপনি বলতে পারেন যে 75-এর 15ই আগস্টের পরে কিছুদিন তারা একটা অসুবিধায় ছিল, তারপরে কি ছিল 76, 77, 78, ওই সময় তো তারা নাই। ওই সময় কষ্টের স্বীকার করছে কারা? জাসদ। তারপরে মনে করেন এরপরে বিএনপি, তারপর আবার যখন আসলো তারপরে বিএনপি, যতদিন বিএনপি ক্ষমতায় ছিল, চলে যাওয়ার পরে বিএনপি কষ্ট করলো। এরপরে আবার এই যে 111-এ এর আপোষ করে সে ক্ষমতায় নিল, আপোষ করে ওপেন, এটা তো রাগ ডাকের ব্যাপার নেই, ওপেন বলছে আমাদের ক্ষমতা দাও, আমি তোমাদের সব মাফ করে দেবো, সব ঠিক করে দিব, এবং তাই দিল। সে আপোষ করে সে ক্ষমতায় আসলো। কাজে বিএনপি তো আপোষ করে নাই। বিএনপি দীর্ঘ এতটা বছর লড়াই করছে, সংগ্রাম করছে, এবং দেখেন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতটুকু তার নির্যাতন হয়েছে, হাসিনার কি হয়েছে? কিছুই হয় নাই। যতটুকু নির্যাতন আজকে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের হয়েছে, তাকে তো মেরেই ফেলছিল প্রায়, এবং তারপরও ষড়যন্ত্র বারবার চলছে। কিন্তু তারপর সেই অনুপাতে আওয়ামী লীগের কী হয়েছে? তার জয় বা তার ছেলে, তার মেয়ের কার কী হয়েছে? কিছুই হয় নাই। কাজে আওয়ামী লীগ তো এখনও বুঝেই নাই তারা যে অত্যাচারটা, কারণ আমরা তো দেখছি 72 থেকে তো আওয়ামী লীগরা আমরা ফেস করছি। তারা অলওয়েজ ছিল ব্রুট, ক্ষমতা এবং ক্ষমতার মোহে, ক্ষমতার দাপটে তারা কাউকে কিছু মনেই করে নাই। সেই কারণে তারা আসলে বিরোধী, এই যে বললো না, এইটা খালি এগুলো রাগ ডাক, কিছুই হবে না। তাদের সেই নৈতিক শক্তি নাই। আর আরেকটা বলে আওয়ামী লীগ কি গণতন্ত্রের জন্য, গণতন্ত্র কোথায় ছিল?
আওয়ামী লীগের আমলে গণতন্ত্র ছিল যে সেটা গণতন্ত্র লুট হয়ে গেছে সেটার জন্য লড়াই করবে? তবে এটা ঠিক, আপনার এখানেই বৈশা আমি বলছি যে আওয়ামী লীগকে একসময় কাঁদতে হবে গণতন্ত্রের জন্য, বলছি কি না? আমি বলছি যে আওয়ামী লীগকে কাঁদতে হবে, কাজে গণতন্ত্রটা খালি বিএনপির জন্য না, আওয়ামী লীগের জন্য সেফগার্ড, আমাদের পলিটিক্সের জন্য সেফগার্ড। আজকে আওয়ামী লীগ ষড়যন্ত্র চক্রান্ত করতেছে, উনি যেটা বললো সত্যি, যে দেশে একটা ক্রাইসিস ক্রিয়েট করে অন্য কাউকে ক্ষমতায় আনা যায় কিনা, অর্থাৎ যাতে গণতন্ত্রটা না আসে, ভোটটা না হয়, কারণ ভোট হইলে গণতন্ত্র আসলে বিএনপি ক্ষমতায় আসবে, এটার সাথে আরও হয়তো কেউ যুক্ত হতে পারে। কাজে আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য লড়াই করতেছে সেটা না। আর হাসিনার মুখে তো এটা মানাই না, সে তো দলের চিন্তা করে নাই, দেশের চিন্তা করে। আজকে দেশের এই যে ক্ষতিটা সে করছে, যে ক্ষতিটা করছে, এটা তো মানে চিন্তাই করে, এই ক্ষতিটা এই দেশ বাংলাদেশের কেউ করে নাই। সে সকল প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলছে, সকল প্রতিষ্ঠান, বিচার বিভাগ থেকে শুরু করে পার্লামেন্ট থেকে, পার্লামেন্টে উনি মনে হয় ওইখানে গান বাজনা শুনে, পার্লামেন্টকে ওইটার জায়গা, এটা প্রধানমন্ত্রী হওয়ার পরে সমস্ত কিছুই মানে এমনভাবে বলেন, আর কাউরে সম্মানই দিতে শিখেন নাই। আমরা বারবার বলছি, শুধু বেগম খালেদা জিয়া বা তারেক রহমান একা না। আজকে বলেন এই যে বর্তমান যে আজকে কেয়ারটেকার সরকারের প্রধান, তাকে কি একতলা থেকে 5 তলা হাইটা উঠাইছে না? এটা কিসের জন্য? জেদ। আমি দেখাইলাম তোরে, 8 তলা উঠাইছে, হাইটা কোনো মানে আছে? তার মানে একটা নোবেল প্রাইজ পাওয়া লোক, আমি তারে পছন্দ করতে নাও পারি, আরে ভাই পৃথিবী তারে সম্মান দিছে, তাকে কি করছে? আজকে কোনো রাজনৈতিক দল আপনি এখানে দেখছেন মুক্তিযুদ্ধ, আরে মুক্তিযুদ্ধের কথা তার মুখে তো মানাই না, যে সিরাজুল আলম খান মুক্তিযুদ্ধে তার একটা ভূমিকা, তাকে কিভাবে সে মানে ওপেন সে বলছে, তার দলেরও যারা মুক্তিযুদ্ধে যারা ছিল তাদেরকে সে কি করছে, তাদের জন্য কি করছে? ওই যে যেটা আজকে বলি তাজউদ্দিন সাহেবকে কোথায় নিয়ে গেছে, তার ইতিহাসটা কি আসছে? কাজেই সে তো হলো আহামরি আম্বর দম্ব একটা ভাব, ওইটা করে সে তো গণতন্ত্র তার আমলে থাকলে না সে আবার গণতন্ত্র ফিরে চাবে। সে তো ফ্যাসিস্ট ছিল, স্বৈরতান্ত্রিক ছিল, সে আবার গণতন্ত্রের কথা বলে কিভাবে? তা আগে তো তার যে এই যে গণহত্যা করছে, শুধু গণহত্যা না, আজকে বিডিআরের মতো একটা প্রতিষ্ঠান যেটা সেই পাকিস্তানের সেই আমল থেকে গড়ে আসছিল, যার একটা ঐতিহ্য ছিল, সেই প্রতিষ্ঠানটাকে সে ধ্বংস করে দিছে। কাজে তারা তো চায় না। আমরা দেখছি তার বাপেরা বলে স্বাধীনতার পরে এই আর্মিকে ধ্বংস করে দেওয়ার জন্য প্যারালাল একটা রক্ষী বাহিনী বানাই দিছিল। তো কাজে এই ষড়যন্ত্রগুলো তো এই দেশে মানুষ বুঝে, এগুলো ষড়যন্ত্র, তার এগুলো গণতন্ত্রের জন্য আন্দোলন না, এটা হলো ষড়যন্ত্র। অর্থাৎ বাংলাদেশে এটা ধ্বংস হয়ে যাক বা সব কিছু শেষ হয়ে যাক, কিন্তু তার আনুগত্য থাকতে হবে অন্য জায়গায়, আর সেটার জন্য যা কিছু করা দরকার সব। সে তো জনগণের ভোটে তো সে ক্ষমতায় আসে নাই, সে আরেকটা রাষ্ট্রের সমর্থনে সে ক্ষমতায় আসছে, এখনও সেখানেই বসে আছে। তো কাজে ওনাদেরকেও বলবো যে অবশ্যই তাদেরকে আমরা শ্রদ্ধা করি, যে মুক্তিযুদ্ধে তাদের একটা বিশাল অবদান আছে আমাদের প্রতি, আমাদের দেশের প্রতি। অ্যাজ এ ফ্রিডম ফাইটার উই আর গ্রেটফুল, কিন্তু তার মানে তো এই না যে আমার দেশের আভ্যন্তরীণ বিষয়ে মানে তারা নাক গলাবে, সেটা তো হইতে পারে না। এটা বাংলাদেশ স্বাধীন দেশ। আসলে একটু প্রশ্ন আপনাকে করি যে অনেকেই বলে থাকেন যে যুক্তরাষ্ট্র নির্বাচনের পরে কিন্তু পরিস্থিতিটা অনেকে বলবার চেষ্টা করেছেন যে এদিকে যাওয়ার চেষ্টা করছে, এবং বিশেষ করে যে এত একটা দেশে একটা অস্থির অবস্থা বিরাজ হচ্ছে অনেকের মধ্যে, তার ভিতরে যে বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারপারসন কিন্তু স্থিরভাবে বক্তব্যগুলো দিচ্ছে। অনেকে বলবার চেষ্টা করেছেন যে তারেক রহমান সাহেব যে বক্তৃতাগুলো দিচ্ছেন সেখানে উত্তেজনা নাই, সেখানে হিংসা নাই, বিদ্বেষ নাই, স্থিরভাবে বক্তব্য। আজকেও তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন, এই প্রসঙ্গে আপনি কি বলবেন যে কেন এত স্থিরভাবে উনি আছেন এত সংগ্রাম? এটাই তো পরিচয়, এটি হলো লিডারশিপের পরিচয়, স্টেটসম্যানের পরিচয়, তাই না? যে জায়গায় আওয়ামী লীগ বলছিল যে এইরকমভাবে কিছু হইলে কয়েক লক্ষ লোক মারা যাবে, আর তারেক রহমান সাহেবের এক নির্দেশে, এক ঘোষণায় সারা দেশ শান্ত রয়েছে। 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, সেটাকেও তিনি মাফ করেন নাই। দিস ইজ কল স্টেটসম্যান। অর্থাৎ শহীদ জিয়ার সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান, আগে অনেকে অনেকভাবে সমালোচনা করত, কিন্তু সত্যিকার অর্থে দেখেন বেগম খালেদা জিয়াকে তারা জেলে নিয়ে ভাবছিল বিএনপি শেষ হয়ে যাবে,
এই তারেক রহমানও কোনো নেতাই না, প্লাস দেশের বাইরে আছে, কিছুই পারবে না। কিন্তু তার ম্যাচিউর ডিসিশনের কারণে আপনি দেখেন এইখানে রাজনীতির কত কারেন্ট আছে, ওই ডান বাম উত্তর দক্ষিণ, কিন্তু বিএনপি রাজনীতিতেই আছে, স্থির আছে জাতীয়, এবং কোনোভাবেই ডানেও নিতে পারে নাই কেউ, বামেও নিতে পারে নাই কেউ। বিএনপি রাজনীতি যে মধ্যবর্তী পন্থা সেখানে কিন্তু আছে, অর্থাৎ আমরা জাতীয়তাবাদী রাজনীতি করি এবং সেটার জন্য উগ্রবাদিতার কোনো স্থান নাই। সেটা কিন্তু দেখেন এত কিছু, আরে বিএনপি কেন করতেছে না, মারতেছে না, ধরতেছে না। এখানে একটা প্রশ্ন করি যে আপনারা তো অর্থাৎ রাজনৈতিক দলগুলো ব্যান্ডের পক্ষেও নাই, অর্থাৎ অনেকে বলবার চেষ্টা করেছেন যে আওয়ামী লীগে ব্যান করতে হবে, নানা রকম বলছে, কিন্তু আপনারা সেখানে নাই কেন? দিস ইজ পলিটিক্স। আপনি দেখেন না, শেখ মুজিবুর রহমান দীর্ঘদিন রাজনীতি করার পরে যে আইসা রাজনীতিটা ব্যান করে দিল, সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিল, রাখতে পারে নাই তো। কিন্তু জিয়াউর রহমান এসে তিনি বুঝতে পারছেন যে না, জাতীয় ঐক্য ছাড়া এবং রাজনীতি ছাড়া দেশকে এগোনো যাবে না, কাজে তিনি রাজনীতিকে ওপেন করে দিচ্ছে, অর্থাৎ ভয় পান নাই, রাজনৈতিক দলকে ভয় পান নাই, ওয়েলকাম করছে, আসেন। আজকে তোয়া সাহেবের মতো লোককে পার্লামেন্টে নিয়ে গেছেন, অর্থাৎ আন্ডারগ্রাউন্ড পলিটিক্সকে তিনি শেষ করে, জোর করে শেষ করেন নাই, মাইরা শেষ করেন নাই, যেটা শেখ হাসিনা মাইরা শেষ করছেন, উনি মাইরা শেষ করেন নাই, তাদের রাজনৈতিকভাবে ওপেন করে আছে যে আসেন আপনি পার্লামেন্টে বলেন কি বলতে চান, আপনি মাটির নিচে দেয় বলবেন কেন। অর্থাৎ এইটা যে লিডারশিপ, এটা যে লিডারশিপের একটা কোয়ালিটি, এইটাই হলো বিএনপির পরিচয় আজকে। সেই কারণে আমরা মনে করি যে নিষিদ্ধ করে কোনো নিষিদ্ধ ফলের প্রতি আগ্রহ বেশি থাকে। আমরা মুসলমান তিনজনে এখানে, তাই না? আমরা তো বেহেশতেই থাকার কথা, কিন্তু নিষিদ্ধ ফল আমাদের খাওয়ার কারণেই কিন্তু পানিশমেন্ট হিসাবে আমাকে আজকে মরতে আসতে হয়েছে। ঠিক তেমনি দেখবেন পাকিস্তান আমলে ছিল, মানে অ্যাডাল্ট সিনেমা ছিল, তাই না? ওইগুলো তো নিষিদ্ধ ছিল, কিন্তু ওইটার প্রতি আগ্রহটা বেশি থাকতো, অর্থাৎ নিষিদ্ধটার প্রতি আগ্রহ বেশি থাকে। নিষিদ্ধ হওয়া দরকারটা কি? ওপেন পলিটিক্স। কাজে আজকে আওয়ামী লীগের রাজনীতি সব পরিশুদ্ধ না, ওদেরকে ও যদি রাজনৈতিকভাবে কোনো অবস্থান থাকলে তো সে দেশেই থাকতো, রাজনৈতিকভাবে তার কোনো অবস্থানই নাই, কারণ সে তো তার দলের উপরেও তো ডিপেন্ড করে সে টিকে ছিল না। সে তো চেষ্টা করছিল তার ব্যুরোক্রেসি দিয়ে, তার কিছু এরকম জাগরের মানিড ম্যান বানাইছে, সেগুলো দিয়ে, প্লাস পার্শ্ববর্তী কাউকে দিয়ে সে ক্ষমতায় আছে, ওইভাবে সে টিকে থাকবে। কিন্তু জনগণের উপর নির্ভরশীল হয়তো সে রাজনীতি করে নাই, কাজে জনগণের উপর তার নির্ভরশীলতাও নাই, এই কারণে সে ভয় পাইতো। কিন্তু বিএনপি সেটা ভয় পায় না। আমরা বারবার দেখেন বলে আসছি, আপনারা দেখেন না বিএনপি ভয় পায় না বলে কত উদাহরণ দিব। বেগম খালেদা জিয়া 96-এ প্রধানমন্ত্রী হয়ে গেল, ওই নির্বাচনের এক মাগুরার জন্য তারা প্রশ্নবোধক করে দিল, যে বেগম খালেদা রাজনীতি ক্ষমতা ছেড়ে দিল। সেই সময় সেই ইলেকশনটাও মনে করেন ওই সচিবালয় থেকে কনস্পিরেসি করে তারা হাঁটানো হইলো, তারপরও কিন্তু সে মেনে নিছে, তাই না? এই কাজে এটা হলো রাজনীতির প্রতি, জনগণের প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে কিন্তু সেটা হয়। আওয়ামী লীগের তো সেটা নাই, জনগণ। সালাউদ্দিন ভাই, আপনি বলুন যে বিশেষ করে যে যখন 5ই আগস্টের পরে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু গা ঢাকা দিল বা নানা রকম জায়গায় তারা সরে গেল এবং মোটামুটি দৃশ্যমান থাকলো না, তাদের অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটিস বা তাদের মানুষজন থাকলো না। তারপরে এই যে তাদের যে সর্বউপস্থিতি হওয়ার একটি লক্ষণ দেখা যাচ্ছে, এর কারণটা কি মনে হয় আপনার কাছে? এখানে আমি আরেকটা কথা আপনাকে বলে নেই, এই সরকারটা কিন্তু একটা রাজনৈতিক সরকার না, একটা অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু এটা সর্বদলীয় ম্যান্ডেট ছিল, এখনো আছে, এই ম্যান্ডেট যায় নাই, কিন্তু এইটাকে বিকশিত করা যায় নাই আমার কাছে মনে হয়। কেন মনে হয়? তারা অন্তর্বর্তীকালীন সরকার একটা নিরপেক্ষ সরকারের টাইপে চলতেছে, তা তো হওয়ার কথা না। তারা গণ-অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার, এই গণ-অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিল তারা সকলে এই সরকারের পার্ট। জাতীয় সরকার হয় নাই, বা তারা হয়তো রাজনৈতিক দলগুলো এই সরকারের প্রতিনিধিত্ব করে নাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ছাড়া কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব এই সরকারের নাই। এই যে নাই,
এই না থাকাটার একটা সমন্বয় দরকার ছিল। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সরকারের সেই সমন্বয়ের অভাব আছে। একটা জাতীয় ঐক্য যেখানে প্রতিষ্ঠিত হয়েছিল গণ অভ্যুত্থানের মাধ্যমে, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য, এই জাতীয় ঐক্যটাকে কিভাবে আমাদের প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের মধ্য দিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে নিয়ে যাওয়া যায়, তার একটা যৌথ পরিকল্পনা প্রণয়ন করার কথা ছিল। আপনি দেখেন এই সরকার যে সংস্কার কমিশনগুলো গঠন করেছে, কারা নাম কাদের কাদের রেখেছে এই ব্যাপারে কিন্তু নাম নিয়ে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করে। স্যার ভাই, আমি আপনার কাছে আবারও আসবো, একটি বিরতি যেতে হচ্ছে, এখানেই আমি আপনার কাছে এসে করবো। দর্শক, রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। আলোচনা বিষয় 10 নভেম্বর ঘিরে উত্তেজনা। এরপর যে আমি আবারও যাচ্ছি সালেউদ্দিন, আপনার কাছে যাচ্ছি যে আপনি কোনো যেটি কমিটি কথা বললেন আপনি, এবং সেখানে যে বিভিন্ন স্টেক হোল্ডার যারা এই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল, অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন যে তাদের সঙ্গে আলোচনা করে সব সিদ্ধান্তগুলি নেওয়া হচ্ছে না বা একটি দ্রুতের সৃষ্টি হচ্ছে বলেই এই সংকটের সৃষ্টি। আপনি কি বলবেন? দেখেন, আমি যে কথা দিয়ে এর আগে আমি বলেছিলাম যে এই যে গণ অভ্যুত্থানটা তার নেতৃত্ব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তার পরিকল্পনাও আন্দোলনের তাদের, কিন্তু এর সঙ্গে যুক্ত হয়েছে সমগ্র দেশ, সমস্ত রাজনৈতিক দল এবং বিএনপির, বিশেষ করে বিএনপির ঠিক সংখ্যাটা আমার এই মুহূর্তে মনে নেই, 400 কত হবে তাদের দলীয়, 423 বা 22 তাদের দলীয় কর্মী নিহত হয়েছেন এবং প্রথম শহীদ কিন্তু ছাত্রদলের এক নেতা ওয়াসিম। ফলে এই যে রাজনৈতিক, এবং জামাতেরও অনেক শহীদ হয়েছে বা অন্যান্য রাজনৈতিক দলেরও অনেক শহীদ হয়েছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর এই সরকারের সঙ্গে কোনো অংশগ্রহণ নাই। এটা মনে হচ্ছে এটা একটা সুশীলের সরকার হয়েছে, কিন্তু রাজনৈতিক দল সমর্থন করেছে এবং এটা সেই ঐক্যমতের ভিত্তিতে হয়েছে। কিন্তু আপনার রাজনৈতিক দলের যে অভিজ্ঞতা, যে রাজনৈতিক বাস্তবতার যে জ্ঞান, সেটাকে কাজে লাগাতে হবে। আপনি খেয়াল করবেন, দীর্ঘদিন আশুলিয়াতে শ্রমিক অসন্তোষ ছিল এবং নানান ধরনের সংগঠনের মধ্যে অসন্তোষ ছিল। এই সরকার যদি রাজনৈতিক দলগুলোকে ব্যবহার করত, তাহলে কিন্তু এটা প্রশাসনিকভাবে, যেটা আওয়ামী লীগ করার চেষ্টা করেছে, তারা প্রশাসনিকভাবে এটাকে মীমাংসা করতে গিয়েছে। কিন্তু তারা যদি এটা রাজনৈতিক দলগুলোকে নিয়ে ইয়ে করতো, তাহলে এটা কিন্তু শান্তিপূর্ণভাবে মীমাংসা হইত। তো আমার কাছে যেটা মনে হয়, সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলো এটা দূরত্ব তৈরি হচ্ছে। দূরত্ব কেন হয়? যোগাযোগহীনতার কারণে। আমার কাছে মনে হয় তাদের সঙ্গে যোগাযোগহীনতা তৈরি হয়েছে। এটার একটা সমাধান তো আছে, সমাধান তো করতে হবে। আমার এই দেশটাকে তো বিপদে ফেলে দিলে হবে না। আমি মনে করি সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে এই সরকারের একটা সমন্বয় কমিটি বা একটা উপদেষ্টা কমিটি গঠন করা উচিত, যে তারা প্রতিদিনই বসবে যে কোথায় এই সরকারের ব্যর্থতা আছে, কোথায় আর কি কি কাজ করা যায় এবং কোথায় আমরা দ্রুত সংস্কারের মাধ্যমে নির্বাচনের দিকে দেশটাকে নিয়ে যাব। আপনি খেয়াল করবেন, আমরা তো দ্রুত নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার জন্যই তো এই সরকার, নাকি গণতন্ত্রহীনতার জন্য এই সরকার? আমি দ্রুত নির্বাচনের দিকে নিয়ে যাব, কিন্তু আমি তাড়াহুড়োর কথা বলছি না। আমি অবশ্যই বলি, আমি আপনি খেয়াল করেন, অবশ্যই বলি কিছু সংস্কার এই সরকারের করা উচিত। বিএনপির বা অন্য কোনো দলের দ্বিমত থাকলেও আমি বলি এটা বৈধ। সেখানে তো বিএনপি বা অন্য দল তো বলছে সংস্কারের কথা, কিন্তু আমি বলি এটার বৈধ অধিকার আছে। কিছু সংস্কার হবে, আমি এটা ক্লিয়ার বলি, কিছু সংস্কার হবে আইনের মাধ্যমে, যেটা সংসদ ছাড়াও এই সরকার করতে পারে। আপনি খেয়াল করবেন, আজকেই ক্যাবিনেটে একটা অধ্যাদেশ জারি হচ্ছে। অধ্যাদেশ কিন্তু আইন, আমাদের সংবিধান বলে, ইত্তেফাকে যা ছাপা হয়েছে। হ্যাঁ, আপনি দেখবেন যে এই যে সব সংস্কারের জন্য যেগুলো আইন কানুন বিধিবিধান সংশোধন করা বা নতুন করে প্রণয়ন করার দরকার, এটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত হয়ে গেলে, যেটা আমরাকে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলি, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা নিয়ে বসে যেটুকু ঐক্যমত হবে সেটুকু দিয়ে একটা অধ্যাদেশ জারি করে দেবে। ডিসেম্বরের মধ্যে সংস্কারের রিপোর্ট চলে আসবে, দ্রুত 1 মাসের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে এর পরের মাসে অধ্যাদেশ জারি করে এটা করে নিতে পারে।
যেগুলো দ্বিমত হবে এইটা একটা তালিকা থাকবে, এটা আগামী সংসদ তারা করবে। কিন্তু যে জিনিসটা এই সরকার করতে পারবে না, আজকেই যে অধ্যাদেশটা জারি করলো এটা কিন্তু সংবিধানের বিধানের আলোকে। তার মানে এই সরকারটা একটা সংবিধানের কাঠামোর মধ্যে সরকার, এই সরকারের এই কাঠামোতে ত্রুটি বিচ্ছুতি আছে। এই অধ্যাদেশটাই বুঝাই দেয় যে এই সরকারের গঠন প্রক্রিয়ার মধ্যে সংবিধানের কিছু ব্যর্থ হয়েছিল। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন কিনা এটা ব্যর্থ হয়, পার্লামেন্ট বাতিল হইলেও পার্লামেন্ট বল থাকে, এটা একটা ব্যর্থ হয়। এই যে ব্যর্থগুলো ছিল, এই যে ত্রুটি বিচ্ছুতি ছিল, তারা একটা সংবিধানের মাধ্যমে সংশোধন করেছে। একবার কিন্তু করে ফেলছে, এটা কেন আবার করলো আমি জানি না, হয়তো আরও কিছু কাজের জন্য এটাকে অনুমোদন করার জন্য এই অধ্যাদেশটা জারি করেছে। একবার এই সরকার সুপ্রিম কোর্টে রেফারেন্স পাঠিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে পারবে কিনা, শপথ গ্রহণ করাইতে পারবে কিনা, এবং এটা পরিচালনা রাষ্ট্রপতি করতে পারবেন কিনা, এই ব্যাপারে সুপ্রিম কোর্ট কিন্তু অভিমত দিয়েছে। এবং আমাদের সংবিধান একমাত্র এই ক্ষমতা সুপ্রিম কোর্টকে দিয়েছে। ফলে যেসব ত্রুটি বিচ্ছুতি ছিল সেইগুলা কিন্তু কাভার হয়ে গেছে। কিন্তু এই সরকার যেটা পারবে না সেটা হলো সংবিধান সংশোধন করতে পারবে না। এটা আইন দিয়ে অধ্যাদেশ দিয়ে হয় না, প্রস্তাবনা রেখে যেতে পারবে পরবর্তী সংসদ। এটা যেটা হবে রাজনৈতিক বন্দোবস্ত হবে, এটা রাজনৈতিক বন্দোবস্ত। যে কেন রাজনৈতিক বন্দোবস্ত আপনার তো মনে আছে, আপনি তো দীর্ঘকাল সংবাদপত্রে আছেন এবং আপনার জোরালো ভূমিকা সংবাদপত্র জগতে আছে। 90-এর গণ-অভ্যুত্থানের পরে 3 জোটের রূপ রাখা হয়েছিল, কেউ মানে নাই। এই দলিল খুঁজে পাওয়া যায় না। আজকে যদি জাতির সামনে, আজকে তো অনেকগুলো গণমাধ্যম, জাতি সবকিছু কিন্তু একদম দেখতে পাচ্ছে আয়নার মতো। একটা সবগুলো রাজনৈতিক দলগুলোর মধ্যে সংবিধানের প্রশ্নে যেসব জিনিসগুলোতে ঐক্যমত হবে, এটা রাজনৈতিক সমঝোতার দলিল হবে। তাহলে সেটা কেন হচ্ছে না, সংক্ষেপে বলুন। আমি শেষ করি, কেন হচ্ছে না? না এটা হলো না, বা কেন না হচ্ছে না তা না। প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে ডিসেম্বরের মধ্যে উনি সংস্কারে পাবেন, রিপোর্টগুলা পাবেন, কিন্তু সংবিধান সংশোধন উনি করতে পারবেন না, সেটা আমি বলছি। কারণ এটা নিয়ে একটা দেশের মধ্যে একটা বিভ্রান্তি আছে, সরকার কি সংবিধান সংশোধন করে ফেলবে। এবং মাহফুজ আলম আমাদের যে রাজনৈতিক বিশেষ সহকারী, ওনার একটা বক্তব্য এটা নিয়ে একটা বিভ্রান্তি আছে। তো ফলে আপনার একটা কমিটি আছে সংবিধান সংশোধনের জন্য, আপনার এই অনুষ্ঠানের সুযোগ পেয়েছি, সেই জন্য আমিও বলে নিই 16 তারিখে ল রিপোর্টার্স ফোরাম একটা প্রোগ্রাম করছে, সংবিধানের খসড়া উপস্থাপনা করছে। তারা আমাকে এই দায়িত্ব দিয়েছে, একটা আমি পরিলিখিত সংবিধান এর খসড়া এখানে উপস্থাপন করব। বাংলাদেশের সমস্ত এক্সপার্টরা এখানে থাকবেন, ডক্টর কামাল হোসেন থাকবেন, বিচারপতিরা থাকবেন, এবং 3 জন কমিশন প্রধানও থাকবেন। এটা একটা খসড়া, এই খসড়াটা আসবে, জাতি দেখবে, রাজনৈতিক দলগুলো দেখবে, সবাই দেখবে, এবং কমিটি যে সংবিধান সংস্কার কমিটি করেছে তারাও একটা খসড়া দেবে, আরও খসড়া আসতে পারে। এর আগে কয়েকটা গোল টেবিল বৈঠক হয়েছে, সবগুলো একসঙ্গে আসবে, জনগণের মধ্যে আলোচনা হবে, ভালো মন্দ দুস্তুটি, তারপর একটা রাজনৈতিক বন্দোবস্ত হবে। এই বন্দোবস্ত এমনভাবে আমরা যেন করতে পারি যেন এটা আমাদের দেশে গণতন্ত্র এবং ভোটের অধিকার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়। তো এটা আমাদের এখন এই মুহূর্তে জরুরি কর্তব্য, এবং আমরা দীর্ঘকাল করে ধারওয়ারকে আমরা সংস্কারের দাবি জানিয়ে আসছি। কিন্তু বিএনপি কিন্তু সংস্কারের দাবি জানিয়েছে। বিএনপির 31 দফা তো সম্ভবত 31 দফা, এবং গণতন্ত্র মঞ্চের মধ্যে 37 দফা, এটা কিন্তু সংস্কারের দাবি। বিএনপি যে দাবিটা করেছে, এখানে একটা জিনিস একটু বলে দেয়, এটা জনমত তৈরি করার জন্য বলা। বিএনপি উচ্চকক্ষ গঠনের দাবি জেনেছে। আমরা কিন্তু এক কক্ষ বিশিষ্ট, উচ্চকক্ষ আমেরিকাতে আছে যেটা কংগ্রেস এবং সিনেট, ভারতে আছে রাজ্যসভা এবং লোকসভা, ইংল্যান্ডে আছে আপার হাউস, লোয়ার হাউস। আমাদের বাংলাদেশে বিএনপি একটা প্রস্তাবনা দিয়েছে। আবার অন্য কোনো দল উচ্চকক্ষের ব্যাপারে এখনো কোনো কথা বলে নাই। তারা আনুপাতিক হারে নির্বাচনের একটা প্রস্তাব দিয়েছে। এটা আমি আজকে আপনাকে এখানে বলে যাই অফ দ্য রেকর্ড, আনুপাতিক হারে জাতীয় সংসদ নির্বাচন হইলে বাংলাদেশ নেপালের অবস্থায় যাবে, প্রতিদিনই সরকার চেঞ্জ হয়ে যাবে। এবং আনুপাতিক হারে নির্বাচন হলে স্বতন্ত্র ব্যক্তি, কারণ আনুপাতিক হারে নির্বাচন মানে হলো যে রাজনৈতিক দল যতগুলো যে ভোট পাবে তার সংখ্যা দিয়ে আসন বন্টন হবে। আমার অধিকার কিন্তু ক্ষুণ্ণ হয়ে যেতে পারে আমি রাজনৈতিক দলের বাইরে নির্বাচন করতে গেলে।
আনুপাতিক হারে নির্বাচনে আরেকটা খারাপ অবস্থা আছে, ওখানে কিন্তু কোনো প্রার্থী থাকবে না। এই আমার এলাকার জনগণ খুঁজে পাবে না যে আমার কে প্রতিনিধি, কার কাছে দাবি জানাবো। ফলে যারা আনুপাতিক হারে নির্বাচনে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া দরকার আছে কিনা, এটা খুব জাতীয় গুরুত্বপূর্ণ। ফলে আমাদের যে প্রস্তাবনাটা আমরা তৈরি করেছি সেখানে আনুপাতিক হারে নির্বাচন এবং প্রথাগত যে নির্বাচন জাতীয় সংসদ, দুই পদ্ধতি রাখা হয়েছে। আমাদের যে উচ্চ কক্ষ হবে তার নাম হবে জাতীয় পরিষদ, এটা আমাদের প্রস্তাবনা, সেইখানে আনুপাতিক হারে হবে। এবং ওখানে রাজনৈতিক দলের এমন অভিজ্ঞ লোক আছেন যারা ভোটে যান না, তারাও থাকবেন, এবং যারা বিশেষজ্ঞ বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার তারা বিশেষজ্ঞ থাকবেন, বিভিন্ন শ্রেণীর উপজাতি অনগ্রসর জাতি গোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকবেন। আমি বোধহয় সালাম ভাইকে আপনি দিতে চাচ্ছেন। আমি সালাম ভাই, সালাম ভাই একজন বীর মুক্তিযোদ্ধা, তার সামনে বেশি কথা বলার দরকার নাই, উনি একটু সালাম ভাই আপনি বলেন, বিশেষ করে যে আপনারা তো এই সরকারকে সহযোগিতা করছেন, বারবারই সেটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন যে এই সরকার ব্যর্থ হলে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে চাচ্ছেন, কিন্তু আবার এও বলছেন যে কেন নির্বাচনের রূপরেখা একটু স্পষ্ট করার কথা ওনাকে বলছে অনেক রাজনৈতিক দলগুলো, যে সরকারকে একটা রোড ম্যাপ দিতে হবে। তো সেখানে আপনারা কি সেই কাঙ্ক্ষিত জায়গায় পাচ্ছেন, মেসেজটা কি পাচ্ছেন? না, আমরা বলে যাচ্ছি এবং আমরা এখনো বিশ্বাস করি যে সরকার সেই পথে হাঁটবে, এবং সরকার সেই পথে হাঁটা ছাড়া কোনো উপায় নাই। এই যে দেখেন, এই যে আপনি বিগিনিং মানে শুরুই যেটা দিয়ে করলেন, অর্থাৎ পরাজিত ফ্যাসিবাদ একটা নতুন করে ষড়যন্ত্র আসতেছে। এখানে এই ষড়যন্ত্রটাকে মোকাবেলা করা একটা পিপলস ম্যান্ডেট নিয়ে যে গভর্নমেন্ট আসবে তার পক্ষে যত সহজ, এই সরকারের পক্ষে তো সেটা মোটেও সহজ না। আপনারা ব্যাকআপ দিচ্ছেন? আমরা দিচ্ছি, আমরা তো চাই, যেহেতু এই সরকারকে আমরা বসাইছি, আমরা ব্যাকআপ দিচ্ছি। আপনার ধরেই বলি, আমরা ব্যাকআপ দিচ্ছি এই জন্যে আমাদের নেতাকে যত দ্রুত তারেক রহমানকে এই দেশে ফিরে আনতে পারবে, তত আমাদের ব্যাকআপটা আরও মোর স্ট্রং হবে। যেহেতু এটা একটা রাজনৈতিক মোকাবেলা, এবং রাজনীতির নেতা হলো তারেক রহমান, কাজী তারেক রহমানের মামলাগুলো তো সব অবৈধ মামলা, মিথ্যা মামলা, রাজনৈতিক কারণে দেয়া হয়েছে। তো কাজী সেই মামলাগুলো প্রত্যাহার করে যত দ্রুত তাকে এখানে একটি প্রশ্ন, আমি ছোট্ট একটি প্রশ্ন করতেই হয়, অনেকে রাজনৈতিক মামলাতে প্রত্যাহার হয়ে গেছে, কিন্তু এখানে আপনারা সবচেয়ে বড় ধরনের অংশীজন ছিলেন এই আন্দোলনেতে, কেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হচ্ছে না? না, আমরা চাচ্ছি, ধর না সবারটা হয় না, যেমন আমার জি এখনো পর্যন্ত এক ভাগও হয়নি, প্রধান ব্যক্তি। আমরা এই জন্যই চাচ্ছি, বলতেছি যে এর জন্য শোনেন, এখন ওই যে বলে যে কেন আজকে মানে তারেক রহমান সাহেব তো আর ওই মাহমুদুর রহমানের মতো লোক, রাইট? আজকে ধরেন উনি যদি কালকে সাপোজ উনি যদি আসে দেশে, তাহলে এই সরকারের অবস্থাটা কি হবে? এই সরকার কি মাহমুদুর রহমানের সাথে যে ট্রিটমেন্ট করছে সেই ট্রিটমেন্ট তারেক রহমান সাহেবের সাথে করতে পারবে? লক্ষ লক্ষ লোক তখন কি হবে? আইন শৃঙ্খলা কোথায় যাবে? সরকার কোথায়? আমরা এর জন্যই, তারেক রহমান সাহেবও সেটা চান না, আমরাও চাই না, অর্থাৎ ধৈর্যের পরিচয়। অর্থাৎ আমরা যেটা চাচ্ছি, আমরা তো আরেকটা অ্যানার্কি চাই না, চাইতেও পারি না, কিন্তু এই সরকার বোঝা উচিত যে আজকে তাদের এটা যদি ফেস করতে হয় তাহলে তারেক রহমানকে দরকার। তারেক রহমান যেমনি বিএনপিকে দরকার হলে তারেক রহমানকে দরকার। তারেক রহমান তো ওইখান থেকেই বারবার বলতেছে, আজকেও বলছে যে না, আমরা সব সময় আছি, এই সরকারকে আমরা সুযোগ দিতে চাই। কিন্তু কিছু কিছু আছে তো যারা একটু মাঝে মাঝে এমনভাবে ফোরন কাটেন যে তারা যে এখানে একটা মানে দূরত্ব সৃষ্টি করতে চান, যেটা দূরত্ব হয় নাই। কি কারণে হয় নাই? অর্থাৎ আমরা ধৈর্য ধরে আসি বলে দূরত্ব হয় নাই, নাহলে তো অনেকে এমন সব কথাও বলছে যেগুলো আসলে গায়ে লাগার মতো। বারবারই বলছেন যে এই সরকার কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না, সেটা আমরা দেখি। হ্যাঁ, এই জন্য আমরা সেটা চাই না, আমরা সেটা চাই। আর আরেকটা যেটা বললাম যে এইখানে সালে ভাই যেটা বললেন সেটা হলো যে আজকের ওই যে হিসাবে যারা ভোটটা চায়, সেটা তো উনি পরিষ্কার যে ব্যাখ্যা দিচ্ছেন, ওটার সাথে আমি একমত। কথা হলো যে এইরকম একটা ইস্যুর পরে ওইটা কারা চাবে এই মুহূর্তে? যারা একটা পরিস্থিতিটা শান্ত না হোক, একটা ঝুলন্ত পার্লামেন্ট হোক, এটা গভর্নমেন্ট যাতে ঠিকমতো রান করতে না পারে সেই অবস্থাটা হোক। আরেকটা হলো যে এলাকার প্রতিনিধিত্ব থাকবে না, এই অর্থাৎ টোটাল এই বাংলাদেশের জন্য এটা প্রযোজ্য না।
বাংলাদেশের জন্য এটা প্রযোজ্য না। যেমন আমি বলি, আমি স্পোর্টসে এবার বলছি, ফুটবলে ওই ইউরোপিয়ান ফুটবল যেভাবে চলে, ওইখানকার ক্লাব যেভাবে চলে, বাংলাদেশেরটা কি সেভাবে চলে? আর ওই একই স্টাইলে যদি আপনি এখানে চালাইতে চান, ওটা গোজামিল ছাড়া কিছু হবে না। তো এর জন্যই এখন যেটা দরকার সেটা হলো আমরা যে বিএনপির পক্ষ থেকে 31 দফা, আমরা তো এরা চাবে কি, আমরাই তো চাইছি সংস্কার করা দরকার, তাই না? তো সংস্কারটা তো আমরা চাই। অনেকে বলে বেড়ান, যে বলারও চেষ্টা করে যে সংস্কার ছাড়া নির্বাচন খালি যারা চায়। আরে ভাই, আমরা তো সংস্কার ছাড়া চাই না, আমরা সংস্কার চাচ্ছি। তবে আমরা ওইটা বলতেছি, সব সংস্কার আপনাদের পক্ষে করা সম্ভব না। আরেকটা, উনি যেটা বললেন যে আপনি যত কিছুই করেন না কেন, নেক্সট পার্লামেন্টের এটার বৈধতা দেওয়া ছাড়া তো আপনি কোনোটাই টিকবে না। কাজে সেটার জন্য তো পার্লামেন্টটাও দরকার। তবে এর আগে যেটা একটা রাজনৈতিক কর্মী হিসাবে আমি বিলিভ করি যে অবশ্যই একটা ঐক্যমতে আসতে হবে, যে সরকারই আসুক, আজকে পরবর্তী এই সংস্কারগুলো চলমান থাকবে, আর চলমান এইগুলোকে বন্ধ করা যাবে না। যদি বন্ধ করা হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। সেই ধরনের ক্লজগুলো থাকতে হবে, এবং সেটার জন্য জাতীয় ঐক্যমত দরকার। নির্বাচনের আগে প্রত্যেকটা দল ন্যাশনাল কমিটমেন্ট দরকার, জাতির সামনে কমিটমেন্ট দরকার, যে আমরা এটা গেলে আমরা এটা করবো, স্পষ্ট যে আমরা এই এত দফা বানাইলাম, এই এত আবার সেই 90-এর মতো হওয়া যাবে না। অর্থাৎ আমরা যাতে এটা করতে পারি, সব কিছুই হলো ডিপেন্ড। কিছু আছে ক্লজ থাকা লাগবে ম্যান্ডেটারি, আর কিছু হলো আমি মাইনা নিলাম, তাই না? মাইনা নাও। কাজে সেটা হলো যে আমার জাতিগত চরিত্র যদি চেঞ্জ না করতে পারি তাহলে কোনো কিছুই হবে না। আমার চরিত্রটাই তো নষ্ট হয়ে গেছে। তাই কাজে ওই চরিত্রটাকে ঠিক করার জন্য কি করা দরকার সেই জিনিসগুলো আগে বেশি করেন। আর যারা আজকে এগুলো বানায়, আজকে আইন বানায় কারা? আইন বানায় পার্লামেন্টে বানায় না তো, ওই ব্যুরোক্রেসিরাই বানায়, তাই না? দেখা যায় যে তারাই আইন মানে না। আবার সেই আইনটা আমার জন্য জাস্টিফাইড হবে কি না সেটা আমার সাথেও আলোচনা হয় না, তাই না? রোডের জন্য একটা আইন বানাইলেন, ওই রোডের যারা সম্পৃক্ত তাদের কোনো ধারে কাছেও তারা নাই। আপনি একটা জারি করে দিলেন, ফরমান জারি, তো ফরমান জারি করে তো হবে না। যাদের জন্য করবেন তারা কতটুকু এটার সাথে সম্পৃক্ত, তারা এটাকে কতটুকু বাস্তবায়ন করতে পারবে, কতটুকু পারবে না, সেই বিবেচনাটায় থাকা লাগবে। তো এই জন্যই বললাম, সংস্কার সবাই চাই আমরা, কিন্তু সংস্কারটার জন্য আজকের এই সরকারকে বুঝতে হবে যে কতটুকু তার কতটুকু দরকার, কতটুকু তারা করতে পারবে, এই জিনিসটাও তাদের মাথায় থাকতে হবে। আমার ওজন নিতে পারবে 1 মণ, আমি 10 মণ নিয়ে বসে থাকলাম, তাহলে হবে? তো এমনি বসে যাবে। কাজে এই সরকারটা বসে যাক, এটা আমরা চাই না। যতটুকু পারবে ততটুকুই করা দরকার। ওইটা যদি ম্যান্ডেটের কথা বলে, তাহলে ওই ম্যান্ডেট তাদেরকেও দেয় নাই যে মানে আজীবন তারা ক্ষমতায় থাকবে, সেটাও দেয় নাই। তাদের একটা নির্দিষ্ট একটা সময় অবশ্যই বাড়তে হবে। তবে এখনও যেটা আমরা চাচ্ছি যে তারা নিজেরাই বলুক এতটুকু সময় আমাদের দরকার, এই সময়ের মধ্যে এই কাজগুলো আমরা করতে চাই। ধন্যবাদ। সালাউদ্দিন ভাই, আপনি বলুন যে বিশেষ করে যে কালকে 10ই নভেম্বর একটা উত্তেজনা তো আছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক প্রচারণা আছে এই সংক্রান্ত, এবং শেষ পর্যন্ত রাজনৈতিক পরিস্থিতি কী দাঁড়াতে পারে? যেহেতু নিঃসন্দেহে আওয়ামী লীগ একটু অনেকে বলবার চেষ্টা করেন যেটি বৃহৎ রাজনৈতিক দল, তার অনেক জনসমর্থন আছে, অন্যদিকে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, অর্থাৎ তারাও অভিযুক্ত আছে যে এই 5ই আগস্টে যে অসংখ্য মানুষের মৃত্যুর অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। সবকিছু মিলে কোন দিকে যাবে বাংলাদেশের রাজনীতিটা? সংঘাত সংঘর্ষ কি থেকেই যাবে? আমি আপনাকে বলি, আওয়ামী লীগ যে অবস্থায় চলে গেছে, আওয়ামী লীগের আগামী 30 সেকেন্ডে শেষ করবে আমাদের সময় নেই। আগামী 15 বছরের মধ্যে, আমি কমপক্ষে 15 বছরের মধ্যে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আসতে পারবে না। সেই ক্ষেত্রে কি হবে? আওয়ামী লীগ, আপনাকে বলি, আওয়ামী লীগ যদি আসার সামান্যতম চেষ্টা করে, তাহলে সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে যে এখন একটা সমন্বয়হীনতা ছিল, আবার তাদের মধ্যে ঐক্য হয়ে যাবে, এবং আওয়ামী লীগ সেই ঐক্যের সঙ্গে পারবে না। কারণ জনগণ ঐক্যবদ্ধভাবে এই ফেসিবাদকে বিদায় করেছে। এখন জনগণ যদি আবার ঐক্যবদ্ধ হয়ে যায়, কারণ আপনি এখনো বিচার হয় নাই, বিচার হতে হবে। সালামবারে একটা কথার সঙ্গে আমি দ্বিমত করি, আওয়ামী লীগ কোনো গঠনতান্ত্রিক রাজনীতির মধ্যে নাই, কখনো ছিল না। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, সেটা প্রমাণ করে সে গিয়েছে। আওয়ামী লীগ একটা ফেসিবাদী দল। ফেসিবাদী দলকে আপনি কি প্রক্রিয়ায় কতটুকু রাজনীতিতে রাখবেন, এটা একটু সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার।
বিএনপি এককভাবে সিদ্ধান্ত নিলে হবে না, এটা আবার আদালতেরও ব্যাপার। যে আইন আছে সে আইন বলে একটা রাজনৈতিক দলকে, সে যদি এই গণহত্যার সঙ্গে যুক্ত থাকে রাজনৈতিক দল হিসাবে, ব্যক্তি হলে ব্যক্তির বিচার হবে, রাজনৈতিক দল হিসাবে রাজনৈতিক দলেরও বিচার হবে, সেই বিচারের দণ্ডটা কি নিষিদ্ধ। ফলে উনি যেটা বলেন জনগণের মধ্যে ভুল বাড়তে যাইতে পারে যে উনি ফ্যাসিবাদের সঙ্গে কোন একটা এঙ্গেজমেন্টে যাচ্ছেন বা সহানুভূতি যাচ্ছেন। কেন বললাম আমি একটু বলে নেই কেন বললাম, আমাদের একদম সময় শেষ। আমাদের হাসান মাহমুদ, আমি আমি শেষ, হাসান মাহমুদ তারেক রহমানকে একসময় খুনি বলতেন। গত কয়েকদিন একটা ভিডিওতে উনি তারেক রহমানকে সম্মানিত বলেছেন, জনাব বলেছেন। দেশের মানুষ কিন্তু শঙ্কিত যে আওয়ামী লীগ বিএনপি আবার তলে তলে কিছু করে ফেলে কিনা, তলে তলে কিছু করে ফেলে কিনা। এইটাও বিএনপিকে জাতির সামনে পরিষ্কার করতে হবে। বিএনপিকে গণতন্ত্রের পক্ষে তো বিএনপি দীর্ঘ লড়াই করেছে, আওয়ামী লীগের সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে তারা। আমি কিন্তু আপনার ব্যাখ্যাটা, আপনার ব্যাখ্যাটাই আমার ব্যাখ্যা। এখানে বিষয়টা হলো যে জনগণ তো তাদেরকে নিষিদ্ধ করে দিছে, এখানে আমাকে নিষিদ্ধ করা তো কোনো বিষয় নাই। অর্থাৎ জনগণের দলই না, এটা জনগণের ম্যান্ডেট নিয়ে সে আসে নাই, জনগণের ম্যান্ডেটে সে বিশ্বাস করে না, সে হলো আধিপত্যবাদী শক্তির প্রতিনিধি হিসাবে ক্ষমতায় থাকতে চায়। তাই আমরা এটাই বলছি, দেখে আমি নিষিদ্ধ করা না করার ব্যাপার না, জনগণই তো নিষিদ্ধ করবে তারা কি। ধন্যবাদ আপনারা দুজনকে আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, রোড টু ডেমোক্রেসি আজ এখানে শেষ করছি, সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।